তাকে দেখি যে বাঘ এসে পড়েছে, নরেন ওই চালু জলে পড়ে গেছে। নরেন বাবু আর বাঘের মধ্যে লড়াই হচ্ছে, লড়াই হচ্ছে, ও ডুব মারছে, বাঘও ডুব মারছে, ওও উঠছে, বাঘও উঠছে, ওও ডুব মারছে, বাঘও ডুব মারছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, ওনারা জঙ্গলে গেছিলেন, তো একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। বাঘ একজনের ওপর আক্রমণ করে এবং বাকি সদস্যরা কিভাবে বাঘের সঙ্গে লড়াই করে ওনাকে ফিরিয়ে এনেছিলেন, সেই ঘটনা আমরা ওনার মুখ থেকে সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম অধীর কৃষ্ণ মৃধা। একটা সাংঘাতিক ঘটনার কথা আমরা শুনেছি, আপনারা জঙ্গলে গেছিলেন, তো মাছ ধরার কাজে গেছিলেন না কাঁকড়া ধরার কাজে? মাছ কাঁকড়া দুটি আমরা একসঙ্গে ধরতাম। এটা ঘটেছে কাঁকড়া ধরার কাজে। সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু আচ্ছা। শুরু থেকে বলেন। সেদিনকার কিন্তু আমাদের ছিল বুধবার। এখন বুধবার দিন বিকালে আমরা যাত্রা করে নৌকোয় উঠলাম। উঠে চারখানা নৌকো একসঙ্গে রাত্রি কাটালাম আমাদের নদীতে, নিজের ঘাটে। এখন চারখানা নৌকোর মধ্যে আমাকে মতো গুরুত্ব বেশি দিত। আচ্ছা। যে আমি ওদের সঙ্গে থাকলে ওদের ভয় ভীতিটা কম হবে। বুধবার কেটে গেল, বৃহস্পতিবার দিন সবাই অমত করলো আজকে বৃহস্পতিবার আর জঙ্গল ঢুকবো না, ও নৌকোয় কাটাবো। ও সেইখানে বসে নৌকোয় কাটালাম। মানে জঙ্গলের ভিতরে ঢুকে নদীতে আছেন না না, জঙ্গলের বাইরে? আমাদের ঘাটের নদীতে। ও আচ্ছা। রাত পোয়া হওয়ার পর সকাল 5টার সময় আমরা ওখানটা নৌকো সরিয়ে আমরা চলে গেলাম। জঙ্গলে ঢুকে গেছে? জঙ্গলে ঢুকে গেছি, জঙ্গল ঢুকে গেছে, তাই খোলা গেলে মুখ আমরা জঙ্গল ঢুকলাম। আপনাদের বিএলসি ছিল সব? হ্যাঁ, আমরা সবাই বিএলসি, শুধু বিএলসি পাস। আচ্ছা। এবং সব বলছে যে এইখানটা আমরা তাহলে দোন কাঁকড়া ধরা আরম্ভ করি। আচ্ছা। মাছ ধরতে বসিতে হ্যাঁ। আর কাঁকড়া ধরতে দোনের দোনে। তারা বেঁধে। আচ্ছা, তারা বাঁধা দোন নিয়ে আমরা প্রথমে খেলা আরম্ভ হলো। আচ্ছা, জঙ্গলে কতটা ভিতরে ঢুকেছেন? জঙ্গলে একদম মুখে। আচ্ছা আচ্ছা। আমি গেলাম দক্ষিণ পারে, আর সেই নরেন মন্ডল বলে সে থাকলো উত্তর পারে। ও, দুজন দুই পার দোন ফেলে যাচ্ছে, আর দুখানা নৌকা মাঝখান দিয়ে যাচ্ছে। আমাদের দোন শেষ হয়ে যাবে, তাহলে আমাদের মাথা তো ওরা ফেলে যাবে। ও, যে দোনের হাফ পজিশন গেছে, এমন সময় শুনি যে নরেন যে পারে দোন ফেলছে উত্তর পারে, জঙ্গলের ভিতরে বিশাল শব্দ হচ্ছে। বাঘ ছুটে আসছে তো, এখন বাঘের গাছপালা যে লাগছে, সে গাছপালা হুড় ভীষণ শব্দ হচ্ছে। এই তারপর আমি বললাম যে এই কিরে কি শব্দ হচ্ছে রে, এই কি শব্দ হচ্ছে, এই ভাষাটা মুখ থেকে বের করা মাত্রই ও নৌকোর বসে বাঘ পড়ে। বাঘ পড়ার সাথে সাথে নরেন মন্ডল ওর ভাই আর ওর একটা ভাইরা ছিল, 3 জন ছিলেন ওই নৌকোতে? হ্যাঁ, ওই নৌকে ওরা 3 জন, আর আমার নৌকে আমরা 3 জন। আমার নৌকে আমি আছি, কালীপদ মিস্ত্রি বলে একটা লোক আছে, দেবী মিস্ত্রি বলে একটা লোক আছে। এখন এর মধ্যে আমি তাকিয়ে আছি, আমি মাঝিতে আমি তাকিয়ে আছি, আমি তাকিয়ে দেখি যে বাঘ এসে পড়েছে। হ্যাঁ, সংগ্রাম বলছে যে ওই কালীপদ নরেন নৌকোর বাঘ এসে পড়েছে, তুমি শিগগির দোন ফেলে দাও। আচ্ছা। ফেলে দাও, দোন পরে তুলে না নাবো। ওর নৌকোর বাঘ পড়েছে। আমি বাঘ পড়ার সাথে সাথে এখন ওর ভাই করেছে কি, ওই নৌকোর একটা কাঠ ছিল, সে কাঠ দিয়ে মাটি দিল, আর সে কাঠ কামড়ে দিয়ে এমন ভাবে বাঘে টান দিয়েছে, মানে ওই বাঘেই কাঠ কামড়ে ধরেছে? হ্যাঁ, কাঠ কামড়ে দিয়ে বাঘ এমন ভাবে ফেঁকে দিয়েছে যে এখান থেকে ওই লম্বা গাছটা এত দূর দিয়ে পড়ে, কাঠটাই পড়ে গেছে। আর ওর ভাই তখন উল্টে জলে পড়ে গেছে। বাঘ যে পজিশনে, বাঘ এ পাশে আর ওপরে নৌকোর আরেক পাশে। আর নৌকা ধরতে পারিনি, নৌকোর ওপরে যে আছে তার দিকে টার্গেট করে নৌকোয় উঠবে বাঘ। এখন আমি তখন ওখান থেকে দোন দলে তখন নৌকো ফেলে দিয়ে তখন বেরিয়ে আসতে হবে আমার। আর ওই আর যে দুখানা নৌকো ছিল তাতে আমার ছোট ভাই নিরাপদও ছিল, বাবুল গভর্নরও ছিল। এরা উল্টে ওই বাঘ উঠেছে বলে ওই ভয়েতে ওদের দেখে ও ওখানে সুর মারলো। কি অবস্থা! ওরা আমাদের আশার করলো না, ওরা ওখান থেকে 2 দাঁত খাটিয়ে সোজা বাইরে বেরিয়ে এলো। এত লোক রুখে দাঁড়ালে ওদের দুটো নৌকায় 6 জনই চলে গেল। 6 জন চলে গেল, গেলে আমরা থাকলাম, ওরা 3 জন আমরা 6 জন, তো ওদের 2 জনের অবস্থা আক্রমণ। বাবা! আর 2 জনের যখন আক্রমণ হয়েছে
এখন পিছনে নরেন তখন এই পিছন ভাই ওই জল ওই বুটে দিয়ে টানছে নৌকো মাঝখান থেকে আনছে। প্রথমে এখন করেছে যে দোন ফেলছিল নরেনের ছোট ভাই আচ্ছা ওর ওপরে, তারপরে ও যখন জলে পড়ে গেল হ্যাঁ। তারপর মাঝখান যে লোকটা ছিল ও সেই লোকটার আক্রমণ করেছে, আচ্ছা আচ্ছা করে ও দৌড়ে শরীর ভিতরে ঢুকে গেছে। এখন এমন টাইমে ওই বাঘ ওই নরেনকে দেখতে পেয়েছে ও যে পাশে লোক আছে। হ্যাঁ হ্যাঁ। এখন ওই বাঘ তখন নরেন দিকে ছুটে, বাবা যেই নরেন দিকে হাঁটা দিয়ে ছুটে আর নরেন ওই তালে জলে পড়ে গেছে, নিয়ে ডুব মেরেছে। কি সর্বনাশ। আর বাঘ ওইখানে ডুব মেরেছে। কতটা জল তাও মোটামুটি? তা সেখানে মোটামুটি এখন তো 7 ফুট জল, বাপরে বাপ। 7 ফুট জল অবশ্যই হবে সেখানে। হ্যাঁ তখন আমি কিন্তু আমার লোকজন বা আমরা তিনজন তখন নৌকোর গায়ের ওপর এসে গেছি। তখন হুম। আমার তখন দোন ফেলার শুনতাম, মানে ওদের তখন ওই মুখে যা অশ্লীল ভাষা হুম সেই ভাষা প্রয়োগ করছে ওদের, ওদের ছলটা ছলের গালাগাল দিচ্ছি, নিয়ে আমি ভিড়োর ধারে চল আগে লোক মাথায়। হুম এখন ওরা তখন দেখছে ভয় খেয়ে যাচ্ছে, তখন আমি ওদের মাথা ঘুরিয়ে দিয়ে আমার মাথা বাঘের দিকে টেনে নিলাম। বাবা বাঘ যেখানে, হ্যাঁ বাঘে যখন আমাকে ঘুরিয়ে যখন মাথা টেনে নিলাম, আর বাঘ এই তুমি বসেছ ওই, আর বাঘ আমার নৌকাতে, বাপ আর এই বুটে দিয়ে তখন বাঘের মাথা মারি বাড়ি। কি সর্বনাশ। মানে ওখানে ওই নরেন বাবু আর বাঘের মধ্যে লড়াই হচ্ছে, লড়াই জলের হচ্ছে, ভিতরে। ও ডুব মারছে বাঘও ডুব মারছে, ওও উঠছে বাঘও উঠছে, ওও ডুব মারছে বাঘও ডুব মারছে, ইস, বিশাল অবস্থা। শুধু জল বেশি পরিমাণ ছিল বলে হ্যাঁ। ওকে ধরতে পারেনি, জল যদি কম থাকতো তো ধরে ফেলতো। আর মানুষের মতো অত তো বাঘ জল ভেদ করতে পারে না, হুম বাঘ কিন্তু বেশি জল ভেদ করতে পারে না, সেই সাঁতার কাটতে পারে কিন্তু জলের জল ভিতরে জোর ভেদ করা করতে পারে মুশকিল না। খুব। এখন নিয়ে অনেক দ্বীপে চলে গেছে, যে যেখানে যে উঠছে সেইখানে বাঘ হামাল করছে। কি অবস্থা। এখন এই করে তখন ওর গার ওপর যখন আমি এসে উঠেছি বাঘের গার ওপরে উঠে, যখন আমার বুটের বাড়ি যখন বাঘের মাথায় মারেছি হুম তখন বাঘ দেখে যায় লোক নৌকো, ও তখন উঠের সঙ্গে বাঘ তখন কিন্তু ঘাবড়ে গেছে। ও আচ্ছা আর ওই তাহলে নরমের নৌকোর ধারে এসে আমাকে বলছে যে কাকা কাকা এই ভাষাটা শুধু বললো, হুম। আর বাঘ ওই নরনৌকার আমলে বলছে। আর ওই নৌকোর যে হ্যাঁ। বাকি দুজন যাদের উপর আক্রমণ করেছে তারা কি নৌকোতে আছে? সেই একজন শহীদ ভিতরে আছে আর একজন ফুলগুলি ওই একান্ন ভিতরে হাতে জল টানছে বাইরে আনার জন্য। আচ্ছা তখন নরেন লাস্টে যখন ডুব মেরেছে বাঘও ডুব মেরেছে, তখন আমি ভাবলাম যে এইবার ধরে ফেলেছে আর রক্ষা নেই, আর পারলাম না বাঁচাতে। হুম তো এর মধ্যে দেখি যে বাঘ উঠে গেছে, মাথা তুলে দিয়েছে, যে বাঘের মুখ লোক নেই, আচ্ছা আর যেই লোক নেই দেখি আর ওই মারিস বাড়ি আবার। ও তখন আমার নৌকোর গাড়বড় হচ্ছে, তো ওর নৌকো এইরকম আর আমার নৌকো এইরকম, তখন এই গায়ে গায়ে হয়ে গেছি। বাবা আর এই দুটো নৌকো ফিরছে না। মানে আপনি একাই ওই মুহূর্তে তখন হ্যাঁ, লড়াই করছেন? একাই লড়াই করছি তো। আর আমার নৌকো যে দুজন আছে হ্যাঁ তারা আমাকে বলছে যে তুমি বাদ দাও, তুমি পারবে না, তোমাকে নেবে। আমি তোরা থাম, বাঘের ক্ষমতা নিয়ে আমার নেওয়ার, তোরা রাখ, পারছে নৌকো ঘুরিয়ে বাড়ি মার। তখন কিন্তু আমি যেভাবে জল টানছি ওরা সেভাবে জল টানতে পারছে না নৌকো। তখন গায়ের শক্তি সমর্থন অন্যরকম ছিল একটু। হুম এখন যখনই নরেন জল থেকে ডুব মেরে আমার নৌকো ধারে রেগে উঠেছে, হুম। আর সঙ্গে সঙ্গে আমি তো হাত ধরে তুলে নিচ্ছি। তখন বাঘ কি একটু দূরে গেছে? হ্যাঁ, বাঘ তখন কিরকম ওই ওই কাঠ পড়ে আছে যেখান থেকে ফুটকুড়িখানি হুম হুম। ফুটকুড়িখানি দূরে চলে গেছে বাঘ। কিন্তু ও পালাচ্ছে না, বাঘ কিন্তু পালাচ্ছে না, শিকারের না। আশা তখন ছাড়েনি। ও যখন তুলে আমি নৌকো নিয়ে তখনও বাঘ দিয়ে হামলা করলো আমার নৌকোর ধারে দিয়ে, আর সঙ্গে ফের বাড়ি। ওই ফের বাড়ি যখন মানে 3 বাড়ি যখন খেলো, 3 বাড়ি খাওয়ার পর বাঘ তখন ফিরে আস্তে আস্তে ডাঙায় উঠে গেল। ওদের নৌকো তখন কিরকম এইরকম দূরে, ওই 5-6 দূরে। হুম হুম তখন আমার ভাই বিমলকে বলছে, বিমল তুমি নৌকে ওঠো, হুম বিমল নৌকে ওঠো। তো বলছে কাকা উঠবো কি করে, আমি তো উঠতে পারবো না। আমি তো বললে হবে না, উঠতে পারবো না মানে তিনি কোথায় আছেন তখন? জলে পড়ে রয়েছ তো, ও নৌকোর কানন ধরে এক সাইড জলে পড়ে আছে, হুম আর ওজন তো শহীদ ভিতরে। আচ্ছা আচ্ছা জলে যে নৌকোটা পড়ে গেছে হুম। সে কিন্তু ভালো, তার গায়ে কোনো আঘাত হয়নি। ও মানে এই- ভয়ে আতঙ্কে। আতঙ্কে সে উঠতে পারছে না। আচ্ছা আর যার উপরে বাঘে হামলা করতে বেশি বলি সে কিন্তু আমার কাছে, হুম হুম। তাকে আমি কিন্তু নৌকো তুলে নিচ্ছি, আচ্ছা ওই নরেন বাবুকে। নরেনবাবুকে। তাই ওর এই ডান পাত এইখানে
বাঘ মুখ মারলো। ও ও এখানে যদি জোর করে বাঁধাতে পারতো না নখটা, আচ্ছা, তা লোক ওইভাবে তুলে নিত। দাঁত বসাতে পারেনি? দাঁত বসা, ও তো না ধরতে পারে, মুখ না দিতে পারে, দাঁত বসতে পারবে না, মুখ দিতে পারেনি। ওই হয়তো দিয়ে যদি ওর পাটা তুলে নিতে পারতো, ও কিন্তু কামড় দিত। বাবা, এখন সে আর পেটে নিয়ে আমি ওই বাড়ি কোনো রকম রেখেছিলাম। এই তারপর নরেনকে তুলে নিলাম, নিয়ে ওকে বললাম। ও তখন আমার মুখে হতাশ অবস্থা, মানে কি করবে, জ্ঞান হারা মতো অবস্থা, দিশে হারালে কি করবে বুঝতে পারছে না। তখন আমি ওকে বললাম, এই নৌকোয় বয়, যেখানে বুঝে নৌকোর পাশায় বয়, বুঝে ধর। তখন কাকা বাঘ, আমি বাঘ আছে, আমি আছি, তুই বুঝে ধর। বাঘ সাঁতার যাচ্ছে, কিছু আসছে, বাঘ সাঁতার যাচ্ছে, আবার আসছে, এইরকম করছে তো বাঘ। এই ঘটনাটা যেটা বলছি না, এটা 15 থেকে 25 মিনিট ধরে বাঘের সঙ্গে লড়াই হচ্ছে আমার, ওদের দুজনে বাঁচাবার জন্য। আমার উপরে বাঘের অ্যাটাক হওয়ার কোনো ভয় আমি করিনি। আপনার পুরোপুরি জ্ঞান ঠিক আছে? হ্যাঁ, একদম ভয় নেই, একটা আতঙ্ক আসমানি সেও নেই। আমি যদি স্থির না থাকতাম তো ওই দিনকে ওই নরেনের দু ভাই ওরা একসঙ্গে ছিল, তো ওই বড় ভাই হোক ছোট ভাই হোক একটা হাঁটা করতো। এখন ওই দিনকে আর ওভাবে আমরা ওই নরেনকে তুলে নিয়ে নৌকো একসঙ্গে আমার গায়ে বেঁধে, তখন ওই আবার আমাদের দোন থালা ছিল, সেই দোনগুলো যায় ওই দুই নৌকো দুজন ধরে টেনে তুললো। নেওয়ার পরে ওখান থেকে সোজা বইয়ে ফার্স্ট বোটের গায়ে আসলাম। আচ্ছা, তা না, আমরা তো যেখানে ঢুকেছি তার মুখের ফার্স্টটা বোট, দুখানা বোট। ওদের সঙ্গে কথা বলে যেয়ে আবার আমাদের নৌকে চা করে ওদের খাইয়ে ওদের সঙ্গে কথা বলে দিয়ে আমরা ঢুকছি। তো আবার বেরিয়ে আসার সময় এই অবস্থা হয়ে ওদের সঙ্গে বলে আসলাম। ওরা বলে, দেখুন এই যা ঘটেছে তা তো যা করে জীবনটা ফিরেছে, আপনি ছিলেন বলে কোনো রকম ফিরে গিয়েছে। আর এই দুটো নৌকো তো বেরিয়ে এলো, দেখি এটা কি ভাবলো, ওদের ডেকেছে, ডেকে বলে তোর ফিরে আসলে কেন? একটা লোকের ভাগ পড়ে তার গার ওপরে, আর একটা নৌকো লড়াই করছে, আর তোমরা ফিরে আসলে। আর ওনার পায়ে কি রক্ত বেরোচ্ছে? হ্যাঁ, ওর পায়ে এখান থেকে এতটা কেটে গেছে। বাবা, নখটা যদি ডিপে বসে যেত, এই নখটা যদি এইভাবে সোজা বসে যেত এই মাংস পেশিতে, ছড়ানো যেত না, তুলে নিত। কিন্তু ওই ভাষা অবস্থায় ওই এতটুকু গভীর করে, এতটুকু গভীর করে একটা তীর হয়ে গেছে। বাবা, ওখানে কি চিনি টিনি কিছু দিয়েছিলেন? না, ওখানে চিনি টিনি দিইনি। এখন আমার কাছে ওই কাটা গাছের একটা অন্য গাছ থাকতো, বিশালকরণী বলে গাছ। ওটা কি লোকালয় থেকে আপনি নিয়ে যেতেন? হ্যাঁ, লোকালয় থেকে নিয়ে যেতেন। সেই গাছের না হচ্ছে বিশালকরণী। ওই বিশালকরণী গাছ আমি কিন্তু সবসময় নৌকে রাখতাম, সব দিন। যদি হাত কেটে যায়, কিংবা যদি একটা কাঁটা ফটে রক্ত বার হয়, কিংবা যদি একটা মুড়ো লাগে, এইরকম সন্দেহ ভেবে ও বিশালকরণী গাছ আমি নৌকে রাখতাম। সামনে বেঁচে ওর দিলাম, চেপে ধরে দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিল, গামছা সে দিয়ে সেটা মোটামুটি রক্তটা বন্ধ হয়ে গেল। ওর বাড়ি যখন আনলাম, সব তো খবর হয়ে গেছে চারদিকে বাড়ি, ওই মুহূর্তে সব খবর হয়ে গেছে। কিন্তু কারণ বাড়িতে তখন ওর মেয়েটা এখানে দিয়েছে, মেয়েটি তো কান্নাকাটি করছে, ছেলে এখানে আছে, সব তো কান্নাকাটি করছে, ওর বউ তো সব বেড়ে। এখন আমি নৌকো নিয়ে যাওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছি, তোরা কাঁদিস নি। সবাই ভাবছে যে নিয়ে গিয়ে মরে গেছে। ওদের কাছে খবর এসেছে যে নিয়ে গেছে বা মরে গেছে, এদের কাছে খবর আসছে। কিন্তু ওকে নিয়ে আমার নৌকোর ভিতরে সুবিধা রাখিস তো। আর ও তো তোমার ভয় তো কাঁদছে তো খালি আতঙ্কে না। সে তো তখন ওর আতঙ্কে মানুষের চেহারা নেই নরেনের। তারপর আমি ওখান থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে ওকে আবার সব লোকজন ধরে আমার বাড়িতে তুললাম, তুলে ওর একটু দুধ গরম করে খাওয়ালাম, খাইয়ে তারপরে সব কান্নাকাটি করছে চারিদিকে, সবাইকে বলে বোঝালাম বা লোক দেখালাম যে এ তো কোনো ক্ষতি হয় না, কাঁদছে কেন? সামান্য একটু নখ লেগেছে, কেটে গেছে, সেরে যাবে। আর ও নৌকে আর যে ভাই, ওর ভাই আর ওর যে একটা ভাইরা ছিল, তারা কিন্তু আর হাঁটতে পারছে না ভয়ের থেকে। ওদের আঘাত তেমন কিছু হয়নি? কোনো আঘাতই হয়নি। আচ্ছা, কোনো আঘাতই হয়নি, শুধু বাঘের যা দাপট, ওই আতঙ্কেই ওদের মনে অসুস্থ হয়ে পড়ে।
এই করে তারপরে ওদেরকে আবার তুলে নিজে আবার একটু মাঠটাতে পড়ে দিয়ে ওদের ঝাড়ফুঁক করে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। আর নরেন বাবুর ওই জায়গাতে চিকিৎসা কি গ্রামেই হয়েছিল না হসপিটালে নিয়ে যেতে হয়েছিল? কথা ছিল আমি নিজে চিকিৎসা করছিলাম। ও, আমি নিজে ওই গাছ বেঁচে দিলাম, তার অন্যান্য পদ্ধতিতে ওকে আমি নিজে ট্রিটমেন্ট করছিলাম। আচ্ছা, এইখান থেকে করে ওরা মোটামুটি আমার ওপরে খুব একটা আস্থা রাখতো যে কাকাদের সঙ্গে থাকে তা আমাদের মরণ নেই, এটাই ওরা ভাবতো আর কি। মানে ওই ঘটনার পরেও আপনারা ওই নৌকোর লোকজন, একই লোকজন জঙ্গলে যেতেন? হ্যাঁ, ওই ঘটনা ওকে বাড়ি তুলে দিয়ে, ওকে বাড়ি তুলে দিচ্ছি বেলা 11টা 11:30 বাড়ি তুলে দিচ্ছি, দিয়ে ওখান থেকে আবার 2টোর সময় আমি বেরিয়ে যাচ্ছি, ওদের নৌকো যাচ্ছে না, আমি আমার লোকজন নিয়ে আমি নৌকো নিয়ে বেরিয়ে গেলাম। আপনি আবার বেরিয়ে গেলেন? হ্যাঁ, কারণ ধরতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে তো। আক্রমণের ঘটনা ঘটলে অনেকে যায় না। ছেড়ে দেয়, কিন্তু সেরকম কোনো সুযোগই ছিল না। না, আমি মানে যে বিপদই আসুক যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। আমার নৌকো যে 2জন লোক ছিল, কালমিস্ত্রি আর দেবের মিস্ত্রি 2জন লোক ছিল, তারা বলে যে কি করবো, আমি কি করবো বললে হবে না তো, আমি তো আছি তোদের সঙ্গে, চল, ইনকাম না করলে বাড়ি খাবো কি। এই করে ওদের নিয়ে আবার আমি জঙ্গলে গিয়ে আবার 7-8 দিন কাঁকড়া ধরে বাড়ি চলে এসেছি। তখন কাঁকড়া কি ক্যানিং এ পাঠাতেন? আমার কাঁকড়া সব ক্যানিং যেত। ওই নৌকো বেয়ে ক্যানিং এ চলে যেত? হ্যাঁ, নৌকো বেয়ে ক্যানিং যেত। তখন ওই লাইনের ভটভটি ছিল না? না। একটা সাংঘাতিক ঘটনা আমরা ওনার মুখ থেকে সরাসরি শুনে নিলাম। তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।